জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। গাজীপুরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত সাংবাদিক তুহিনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদু জুমা গাজীপুরের চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা হয়। এই ঘটনায় এরই মধ্যে অজ্ঞাত 20 থেকে 25 জনের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে 5 জনকে বাসন থানায় নেওয়া হয়েছে। তুহিনের জানাজায় অংশ নেয় সাংবাদিক, রাজনৈতিক এবং সামাজিক সংগঠন সহ সাধারণ মানুষ। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানান তারা। এর আগে সকালে গাজীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন গাজীপুরে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এছাড়াও ময়মনসিংহ, টাঙ্গাইলেও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা গেছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। চিহ্নিতদের ধরতে অভিযান চলমান রয়েছে। এদিকে এই ঘটনায় নিহতের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের আবহ। হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি ছড়িয়ে পড়েছে চারপাশে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত 8:45-এর দিকে গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। অস্ত্র নিয়ে আসছিল তো অনেকে ভয়ে যায় নাই, কিছু বলে নাই। বাট ওইখানে একটা মহিলা একটা পুরুষ হাতাহাতি হয়েছিল 2 মিনিটের মধ্যেই। যখন পুরুষটা হাতাহাতি করছে তখন 2 মিনিটের মধ্যে সবাই চাপাতি রান্না দেওয়া যা করার করে ফেলছে। 2 মিনিটের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেছে। আমরা কাজে ব্যস্ত তাই তো এত কিছু খেয়াল করি না। এই দিকে দেখলাম দৌড়ে আইছিল, এই তো টুকি জানি। অস্ত্র হাতে যারা আসছে তখন তো আমি ছিলাম না, দেখি নাই। পরে আসছি, মানুষ জনগণ আর কি জড়ো হয়ে গেছে। দেশবাসী, গ্রামবাসী সবাই বলছে তুহিনের মতো ছেলে হয় না। তারপর আমার ভাই কেন নির্মম ভাবে হত্যা হলো? কেন আমার ভাই হত্যা হলো? খুনির বিচার চাই, এর যাতে ফাঁসি হয়, দৃষ্টান্তমূলক বিচার চাই। এই সাংবাদিক উনি একটা বিষয়ের ছবি তুলতেছিলেন। ছবি তোলার প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে। এটা শিল্প পরিবেষ্টিত এলাকা, বিভিন্ন এলাকা থেকে কাজ করতে আসে। এরা কখনো এলাকায় থাকে, কখনো এলাকার বাইরে চলে যায়। এরা আসলে এখানকার স্থায়ী সবাই না। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় বাক্রুদ্ধ এলাকাবাসী। ময়মনসিংহের ফুলবাড়িয়া পূর্ব ভারটি পাড়া গ্রামে নেমে এসেছে শোকের আবহ। পুত্রশোকে মূর্ছা যাচ্ছেন বৃদ্ধ বাবা মা। আহাজারি যেন থামছেই না। এই মুহূর্তে ফুলবাড়িয়ার সাংবাদিক তুহিনের বাড়িতে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমতিয়াজ, তুহিনের মরদেহ কখন এসে পৌঁছাবে? তার পরিবারের কারোর সাথে কথা হয়েছে কিনা জানাবেন। সিফাত, দীর্ঘদিন ধরেই মা আসলে অসুস্থ। তার চোখে কি যেন হয়েছে আসলে। ছেলে কথা দিয়েছিল ঠিক আজকের দিনটা 8 তারিখ তুহিন আসবে। তার মা এবং বাবা যে অসুস্থ তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তাদের ছোট ছেলে আসবে এবং তুহিন আজকে 8 তারিখ বাড়ি আসছে এবং তার জন্য শত শত তার যে স্বজন তারা অপেক্ষা করছেন এই ফুলবাড়িয়ার মধ্য ভাটিপাড়া গ্রামে তুহিনের জন্য অপেক্ষা করছেন। তবে তাদের সন্তান, তাদের স্বজন আজকে লাশ হয়ে বাড়ি ফিরছে। গতকালকে চৌরাস্তা চান্দনা এলাকায় যখন একদল অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রের মহড়া দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে যখন সেই ভিডিও ধারণ করছিল তুহিন, আসাদুজ্জামান তুহিন সাংবাদিক, ঠিক সেই মুহূর্তেই তাকে কুপিয়ে গুরুতরভাবে নির্মমভাবে হত্যা করা হয়। এবং এরপর থেকে কি আসলে ফুলবাড়িয়ার শুধু নয়, সারা বাংলাদেশেই কিন্তু সাংবাদিক সমাজ থেকে শুরু করে প্রত্যেকটি বিবেকবান মানুষের কিন্তু বিবেক নাড়িয়ে দেয় এবং তীব্র প্রতিবাদ করতে থাকে। এবং আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত 5 জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এই ফুলবাড়িয়া তার যে বাড়িতে তার বাবা মা ভাই বোন সবাই কিন্তু আসলে খুবই মূর্ছা যাচ্ছেন। অত্যন্ত বেদনাদায়ক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এইরকম একটা ঘটনা হঠাৎ করে ঘটবে তারা কল্পনাও আসলে করতে পারেননি। এবং এখানে আসার পর আমরা যেটা দেখতে পেরেছি যে তার যে দাফন কার্যের যে কাজগুলো সম্পূর্ণই কিন্তু আসলে সবগুলোই কিন্তু সম্পন্ন করা হয়েছে। বাড়ির পূর্ব দিকে তার কবরটি খোঁড়া হয়েছে, বাঁশগুলো কাটা হয়েছে, চাটাই সবকিছুই প্রস্তুত রয়েছে। এখন শুধু তুহিনের অপেক্ষায় রয়েছেন সবাই। শেষবার তাকে বিদায় জানানোর জন্য, বিদায় দেওয়ার জন্য সবাই অপেক্ষা করছেন। আজকে এই ঘটনার
প্রেক্ষিতে যে আসলে তার পরিবারের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে, তার তুহিনের 2টি সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, পরিবারটি খুবই নিম্নমধ্যবিত্ত পরিবার এবং এই সন্তানের টাকা দিয়ে কিন্তু বাবা মার ওষুধপত্র থেকে শুরু করে সংসারের খরচ এবং তার যে নিজের সংসার ছিল সেটির খরচ চলতো এবং তুহিনের এই মৃত্যুর পর পরিবারটি একেবারে সর্বশান্ত হয়ে গেছেন। এই ঘটনার তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার তো দাবি করেছেনই পরিবার, পাশাপাশি কিন্তু আসলে সবাই আসলে চাচ্ছিলেন যে এই পরিবারটির পাশে যেন সরকার দাঁড়াক এবং আমরা সকাল থেকে আসলে এই পরিবারটিতে এখানে এসেছি। এখানে কিন্তু এখন পর্যন্ত প্রশাসন বা সরকারি কোনো কর্মকর্তা এখানে কিন্তু এখন পর্যন্ত আসেনি এবং আমরা যত জানতে পেরেছি যে তুহিনের মরদেহ ইতিমধ্যেই ময়মনসিংহের ত্রিশাল পার হয়ে গেছে, সম্ভবত আর 30 কি 40 মিনিটের মধ্যেই এই ফুলবাড়িয়ার পূর্ব মধ্যপাড়া যে গ্রামটি রয়েছে সেখানে এসে পৌঁছাবে এবং এই পৌঁছানোর পরেই কিন্তু আসলে আমরা জানতে পেরেছি যে মাগরিব বাদ আসলে তার দাফন, বিশেষ করে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, তারপরে তাকে তার দাফন কাজ সম্পন্ন করা হবে বলে আমাদেরকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে একটা শোকের আমেজ বইছে পুরো এলাকায়, পুরো ফুলবাড়িয়া বাসীর জন্য এবং সবাই একটি কথাই বলছেন যে দ্রুততর সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সর্বশেষ। নিহত সাংবাদিক এর বাসভবন থেকে কথা বলছিলেন ইমতিয়াজ আহমেদ সহকর্মী। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে সাংবাদিকরা। সকালে জেলার ফুলবাড়ী উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করেন তারা। এ সময় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেয়। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের এখনও কেন গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তারা। আসামিদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এদিকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তুহিন হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় তারা আরও বলেন, বিগত আমলে হেলমেট বাহিনী দিয়ে সাংবাদিকদের উপর হামলা চালানো হতো। বর্তমান অন্তর্বর্তী সরকারও সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ সময় তারা অভিযোগ করেন, এই ঘটনায় 24 ঘন্টা পার হলেও তথ্য উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের করণীয় নিয়ে কিছু বলেনি। এ সময় সাংবাদিক নেতাদেরও এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান মানববন্ধনে অংশ নেওয়া সংবাদকর্মীরা। এদিকে নাটোর, সিলেট ও মৌলভীবাজারে 3 জনকে গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে নাটোরের লালপুরের গোপালপুরে সাইদুর রহমান নামে এক প্রাইভেট কার চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, নাজবুল নামে এক কুষ্টিয়া থেকে প্রাইভেট কারটি ভাড়া করে নাটোরের বড়াই গ্রামের বনপাড়ায় যাচ্ছিল। পথে প্রাইভেট কারের চালক আরও 2 জন যাত্রী তোলে। গাড়িটি নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় পৌঁছালে পরে ওঠা 2 যাত্রী ও তার কয়েকজন সহযোগী প্রাইভেট কার চালক সাইদুর রহমানের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে সাইদুলের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম যাত্রী নাজবুলকে আটক করে পুলিশ। এদিকে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে সিলেট মহানগরের কিল ব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডালিম আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানায়, ডালিম ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। এদিকে মৌলভীবাজারের শমশেরনগর শাহ ফয়জুর রহমান রুবেল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকাল 4:30টার দিকে নিজ দোকানে কুপিয়ে হত্যা করা হয় রুবেলকে। 3 জায়গায় হত্যার ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই ঘটনায় জড়িত বাকিদের আটকের চেষ্টা চালানো হচ্ছে। আসছে নির্বাচনে 31 দফার আলোকে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে। সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু সহ আরও অনেকে। তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এই সময় বিএনপিকে যারা নব্য ফ্যাসিবাদের সাথে তুলনা করছে তাদের হুঁশিয়ারি দিয়ে সংযত আচরণ করার আহ্বান জানান তিনি। আপনারা তো কারো ব্যক্তির সরকার না, আপনারা তো জনগণের আন্দোলনের সরকার, কারো তো ভয় পাওয়ার কথা না। তাহলে আপনাদের আমলে কারা আবার নতুন করে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম আপনারা প্রকাশ করতে হবে। কিছু রাজনৈতিক দল ধরে নিয়েছে আসন্ন নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে, এ কারণে তারা ভোট বিলম্বিত করতে নানা চেষ্টা করছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি সবাইকে সতর্ক করে বলেন, নির্বাচনের আগে এদেশে নানা ষড়যন্ত্র হতে পারে, যা রুখে দিতে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেন, নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির কথা তুলে ধরছে একটি বিশেষ মহল, তবে আগামী নির্বাচন বিদ্যমান পদ্ধতি হওয়া উচিত বলে মত দেন তিনি। তার দাবি, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ও কয়েকটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনা থেকে দেশকে পিছিয়ে নিতে চাইছে। উপদেষ্টা পরিষদের কয়েকজন গদি ছাড়তে চান না বলেও অভিযোগ করেন তিনি। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার করা নির্বাচিত প্রতিনিধিদের কাজ, অন্তর্বর্তী সরকার শুধু একটি রূপরেখা দিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন উপদেষ্টা এবং দু একটি রাজনৈতিক দলের কথায় আমরা বেদনার সাথে লক্ষ্য করেছি, যারা 1971 মহান মুক্তিযুদ্ধকে একটু পিছনে ঠেলে দিতে চায়। সংবিধান সংশোধন করা এটি কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধি, গণপ্রতিনিধিদের কাজ। তারা নিশ্চয়ই রূপরেখা দিতে পারেন, কিন্তু এই সংস্কার সম্পর্কে, বিশেষ করে সংবিধানের সংস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কার্যকর ভূমিকা রাখবেন আগামীতে যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবেন। 24 হলো 71-এর ধারাবাহিকতা। যারা এখন 71-এর পক্ষে বিপক্ষের রাজনীতি করতে চায়, তারা দেশকে পুরনো রাজনৈতিক কাঠামোতে টেনে আনতে চায় বলেও নিজের ফেসবুক পোস্টে লিখেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুর 12টার পর ফেসবুকে তিনি আরও লিখেন, 24 স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা পুনরুদ্ধার করেছিল। আরও লিখেছেন, মুজিববাদ ও অন্যান্য সব ধরনের কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা এখন দায়িত্ব। রাজনীতি এখন 24-এর মূল্যবোধের উপর ভিত্তি করে হতে হবে। মনে রাখা উচিত যে 24 কখনোই প্রতিশোধের বিষয় ছিল না। যারা এটিকে প্রতিশোধ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে তারা ভুল বুঝেছে। বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থা নিজেই একটি স্বৈরাচারী ব্যবস্থা উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, এই ব্যবস্থার মধ্যে যে ক্ষমতায় যায় তাকেই স্বৈরাচার করে তোলে। একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, গণ অভ্যুত্থানের পরও এই পুলিশ ও প্রশাসনের তেমন পরিবর্তন হয়নি, বরং বিভিন্ন দলকে ব্যবহার করে অভিযুক্ত ব্যক্তিরা প্রশাসনে পুনর্বাসিত হচ্ছেন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আমাদের শাসন ব্যবস্থার যে মধ্যে যে ক্ষমতার কাঠামো, যেটা স্বৈরাচারী, যেটা এককেন্দ্রিক, সব ক্ষমতা এক ব্যক্তির হাতে, ওই ব্যক্তি যেই হোক না কেন সে পুরো রাষ্ট্রটাকে পকেটে ঢুকিয়ে জনগণের উপর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে, সেইটাকে আমাদের বদলাতে হবে। ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে, যেটার মধ্যে দিয়ে কেবলমাত্র জবাবদিহি তৈরি হতে পারে। ফ্যাসিবাদের দোষর তাদেরকে ছাড়ানোর জন্য থানা পর্যন্ত ঘেরাও হয়েছে। আমরা যদি ভেবে থাকি যে প্রশাসনে তাকে পুনর্বাসন করলে সে আমার পক্ষে কাজ করবে, রাজনীতিতে পুনর্বাসন করলে সে আমার পক্ষে লাঠিয়াল হবে, নির্বাচনের মাঠে শক্তি হবে, এটি কিন্তু হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। দেশে নির্বাচন করার মতো কোনো পরিবেশ নেই, কোথাও সরকারের নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। কাকরাইলের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমন পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়া হচ্ছে হাত পা বেঁধে পুকুরে ছাপ দেওয়ার মতো। জাতীয় পার্টিকে ভাঙার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে, আইনের শাসন ঠিক না থাকে, পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে, সেই নির্বাচনে যাওয়া আর হাত পা বেঁধে পুকুরে লাফ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা আগে রাষ্ট্র দেখতে চাই, আগে সরকার দেখতে চাই। একটা নির্বাচনের সময় যে শক্তিশালী সরকার প্রয়োজন, উদার সরকার প্রয়োজন, লেভেল প্লেইং ফিল্ডের নিউট্রাল সরকার প্রয়োজন, সেই সরকারের দিকে যদি বর্তমান সরকার যায় তাহলে আমরা অবশ্যই নির্বাচনের ব্যাপারে চিন্তা ভাবনা করব। সরকারকে অবশ্যই খোলা মন নিয়ে ফ্যাবুলাস ইলেকশন করার জন্য সকলকে অনবোর্ড আনতে হবে। সকলকে অনবোর্ড আনতে না পারলে নির্বাচনটা গোড়া থেকেই প্রশ্নবিদ্ধ থেকে যাবে, প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হবে এবং দেশও সংঘাতের দিকে যাবে। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই তৃতীয় দফায় আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, সংস্কার বাস্তবায়ন হলেই গণ অভ্যুত্থানের বীর শহীদদের রক্তের ঋণ শোধ হবে। তিনি বলেন, প্রথম পর্বে রাজনৈতিক দলগুলোর ব্যাপক মতপার্থক্যের জন্যই দ্বিতীয় দফায় আলোচনায় যেতে হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ দলগুলোর নমনীয়তা দেখানোই অনেক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এ সময় নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশনের ঐকমত্য হওয়া বিষয়গুলো নির্বাহী সিদ্ধান্ত বা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব বলেও জানান তিনি। সংস্কার বাস্তবায়ন সম্ভব হলেই জুলাই গণ অভ্যুত্থানের বীর সেনাদের রক্তের ঋণ শোধ হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক আলী রিয়াজ। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। কেন্দ্রীয় শহীদ মিনারে লাল জুলাইয়ের কবিতা অনুষ্ঠানে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রক্ত দিয়েছিল এই বাংলাদেশ বিনির্মাণে আমরা অতন্দ্র প্রহরীর মতো জেগে আছি। এই বাংলাদেশ বিনির্মাণে যে নবপ্রজন্ম আসবে, সেই প্রজন্মের কাছে আমি একটি স্বচ্ছ, স্বাধীন এবং একটি ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ হস্তান্তর করে যাব, এই প্রত্যাশা এবং প্রত্যয় ব্যক্ত করি। মেহেদী ভাই যে কথা বলেছেন, সাংস্কৃতিক অঙ্গনে খুনিদের পদচারণা আছে, লুটেরাদের পদচারণা আছে। আপনার কাছে অনেক তথ্য নেই মেহেদী ভাই। গতকাল এক সাংবাদিক বন্ধু এসে আমাকে বললেন, শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটা দেখেছেন। সাবেক একজন পুলিশের আইজিপির তত্ত্বাবধানে বইটি লেখার কাজে 100 জনকে সহযোগিতা নেওয়া হয়েছিল এবং সেই 100 জনকে 100টি ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছে শুধু একটি বই লেখার জন্য। এই লুটেরাদেরকে আমরা ধরতে চাই। আপনারা এই লুটেরাদের বিরুদ্ধে কথা বলেন। আমি সাংবাদিক বন্ধুদের কাছে তথ্য চেয়েছি। 100টি অ্যাপার্টমেন্ট একটা বই লেখার জন্য রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে যদি হস্তান্তর করা হয়, আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে চাই। ইতিমধ্যেই জুলাই বিপ্লবে সংগঠিত হত্যাকাণ্ডের উপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। ইতিমধ্যেই বিদেশে পাচার হওয়া লুটপাটের অর্থ ফেরত আনার জন্য বিভিন্ন দেশের বেগম পাড়ায় আমরা তৎপরতা শুরু করেছি। যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের লুটেরাদের অর্থ ফেরত আনতে চাই। লাল জুলাইয়ের কবিতা অনুষ্ঠানে কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর কাঁচা বাজারে এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে গড়ে 20 থেকে 30 টাকা করে। সবজির পাশাপাশি বড় দুশ্চিন্তা পেঁয়াজ ও আদা। সরবরাহ স্বাভাবিক থাকলেও কেজিতে পেঁয়াজ 75 ও আদা 260 টাকা ছুঁয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও খুচরো বিক্রেতারাও জানান অতিরিক্ত দামের কারণ, আর
তা নিয়ে ক্রেতাদের ক্ষোভের শেষ নেই। টানা বৃষ্টির কারণে গত এক সপ্তাহে বাজারে পণ্যের সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। ডাবল সেঞ্চুরি টমেটোর দামে সেঞ্চুরি ছুঁই ছুঁই ঝিঙা, চিচিঙ্গা, কাঁকরোলে। গাজরের কেজি উঠেছে 160 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 টাকায়। চাল ডালের বাজার ঊর্ধ্বমুখী বেশ কিছুদিন ধরেই। ডিমের দর চড়া, তবে কিছুটা স্বস্তি রয়েছে আমিষের বাজারে। আদার দাম তো দ্বিগুণ হয়ে গেছে, পেঁয়াজের দামও বাড়ছে। পেঁয়াজের দাম তো আগে কম ছিল, এখন তো আপনার 5 কেজি নিলাম 380 টাকা দিয়ে। এখন হেরা দেয়াইতে আছে যে বৃষ্টির কারণে দাম বাড়তি, এই জন্যে মনে করেন প্রত্যেকটা মালে মনে করেন কেজিতে 20 টাকা 30 টাকা বাড়তি। হঠাৎ দাম বাড়ি গিয়ে প্রতিদিন 2-1 টাকা করে বাড়তেছে দাম। আমরা যেরাম কেন সেরাম বেচো, আমরা একান দুগুণ করে কিনি, একান করে বেচে। যে জায়গা থেকে মাল আসতেছে ওই জায়গায় একটু বৃষ্টি বাদল, তো ওই জন্য আর কি মালের দাম বেশি। 1 কেজি বেগুন আর 1 কেজি তেলাপিয়া মাছ অল্প ডিফারেন্স থাকে, তো বেগুনের চেয়ে তো মাছই ভালো। তো সেই ক্ষেত্রে এখানে যে মাছের দামটা কমই আছে। চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতে দাম বেড়েছে পেঁয়াজ ও আদার। এছাড়াও সাপ্তাহিক ছুটির দিনে চড়া সবজি ও ডিমের বাজারও। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে পেঁয়াজের দাম কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। ক্রেতারা বলছেন, গেল সপ্তাহে পেঁয়াজ 55 থেকে 65 টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। এদিকে পাল্লা দিয়ে বেড়েছে আদার দামও। সপ্তাহ ব্যবধানে চীনা আদা কেজিতে 70 থেকে 80 টাকা কেজি বিক্রি হচ্ছে 230 থেকে 240 টাকায়। তবে স্থিতিশীল রয়েছে চীনা রসুনের দাম। পাইকারি পর্যায়ে দাম বাড়ায় খুচরা পর্যায়ে প্রভাব পড়েছে বলছেন ব্যবসায়ীরা। এদিকে প্রতি হালিতে ডিমের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। ছুটির দিনে ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে 40 টাকা হালি, আর লাল ডিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 46 টাকা। এছাড়া দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে 70 টাকায়। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কমায় বেড়েছে ডিমের দাম। এদিকে টানা বৃষ্টিতে কুষ্টিয়ার বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে করলা, পটল, বেগুন সহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। দাম এমনিতে হঠাৎ করে বেড়ে যাওয়ায় মানে বাজার করতে স্বাভাবিকভাবে কষ্ট হচ্ছে। আর যেহেতু ম্যাচে থাকে এমনিতেই বাজার মিল রেট এগুলোর উপর তো স্বাভাবিকভাবে প্রভাব পড়বে। গত সপ্তাহে নিলাম 60, এই সপ্তাহে হয়ে গেল 80। এক সপ্তাহের মধ্যে 20 টাকার ডিফারেন্স। এলাচ, ওই লং, যেগুলো সিজনের সময় বাড়ে না আর কি, আনসিজনে বেড়ে যাচ্ছে। জুলাই শহীদ, আহত এবং অংশগ্রহণকারীদের মাধ্যমে দেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছে বলে জানিয়েছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামের পাঁচশাইলে জুলাই স্মৃতি উদ্যান পরিদর্শনে এসে তিনি একথা বলেন। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের স্মরণীয় করে রাখতে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করার কথাও জানান তিনি আরও বলেন, জুলাই শহীদদের অবদান নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদেরকে সারা জীবন মনে রাখবে দেশের মানুষ। 2022 সালে 12 কোটি 65 লাখ টাকা ব্যয়ে নগরের জাতিসংঘ পার্কটির আধুনিকায়নে প্রকল্প হাতে নেয় গণপূর্ত অধিদপ্তর। পরবর্তীতে চলতি বছরের 3 জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে পার্কটির নামকরণ করা হয় জুলাই স্মৃতি উদ্যান। তাদেরকে সারা জীবন আমাদের মনে রাখতে হবে। তাদের যে অবদান, তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং এটা আমরা তো বটেই, এরপরে যে সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় এই সংঘর্ষে অন্তত 3 জন আহত হন। এর প্রতিবাদ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও জড়িতদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে রেখেছে শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাসের সাথে বাইরের যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা জানান, রেল স্টেশনের পাশের একটি জায়গা এক ব্যক্তির কাছ থেকে কিনে নেন কয়েকজন শিক্ষার্থী। সেখানে দোকান তৈরি করতে গেলে কয়েকজন জায়গাটিকে নিজেদের বলে দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে 3 শিক্ষার্থী আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দোকান নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছে আর কি। তো একজন দাবি করতেছে দোকানটা আমাদের, আরেকজন দাবি করতেছে না এটা তো এই রেলওয়ে জায়গা, তো জায়গাটা তো লিজ নেই, এটা তোমাদের না, বা তাদেরও লিগ্যাল ডকুমেন্ট আছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যেহেতু আহত হয়েছে, ওনাদের এই খবরটা নেওয়া, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো খবর নেন নাই। তো এই কারণে আমরা হল গেট তালা মেরে ওয়েট করতেছি তাদের জন্য। তারা যদি আসে তাদের সাথে আমরা ডিসকাশন করব।
বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সহ বাংলাদেশের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে ব্লকেট কর্মসূচি করছে ছাত্র জনতা। সকাল 11:30টার দিকে নথুল্লাবাদের ঢাকা বরিশাল মহাসড়ক আটকে দেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের জন্য মানুষ চিকিৎসা পায় না, তাই স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভাঙতে হবে। এছাড়া আন্দোলনটি 12 দিনের মতো চলমান থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি কিংবা আলোচনায় বসেনি। এ সমস্যায় সমাধান দ্রুত না হলে ব্লকেট কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আজ দফা দাবিতে আগামী 12 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সারা দেশে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। দুপুরে যশোরের বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সভা শেষে ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। সভায় বক্তারা বলেন, সড়ক পরিবহন আইন 2018 একটি কালো আইন। এই আইনের 98 ও 105 নং ধারাসহ অন্যান্য সুপারিশকৃত ধারাগুলো সংশোধন করতে হবে। এছাড়া বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ 30 বছর পর্যন্ত বিবেচনা করার দাবি জানান বক্তারা। বাজেটে বাণিজ্যিকভাবে চলাচলকারী যানবাহনের উপর আরোপিত দ্বিগুণ অগ্রিম ট্যাক্স কমানোর দাবি সহ 8 দফা দাবি তুলে ধরা হয়। এ সময় বরিশাল, খুলনা, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাঙ্গামাটিতে গেল 2 সপ্তাহের ভারী বৃষ্টি আর উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙ্গামাটি সদর, নঙ্গদু, ভাগাইছড়ি ও নানিয়ারচর উপজেলার নির্মাঞ্চলের 81টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 18,000 মানুষ। বন্যার্তদের জন্য খোলা হয়েছে 246টি আশ্রয় কেন্দ্র। এদিকে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে প্রশাসন। এদিকে বন্যার কারণে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বেড়েছে ভোগান্তি। বন্যা নিয়ন্ত্রণে কাপ্তাই হ্রদের বাঁধের 16টি জলকপাট 42 ইঞ্চি করে খোলা রাখা হয়েছে। এতে উজানের কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে 68,000 কিউসেক পানি নিষ্কাশন হওয়ায় কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের কারণে রাঙ্গামাটি বান্দরবন রুটের চন্দ্রঘোনা ফেরি চলাচল 2 দিন ধরে বন্ধ রয়েছে। এসব রুটে চলাচলকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের কথা বলছে প্রশাসন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ম্যারাথনের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস হিয়ার রাইট নাও RH স্টেপ। সকাল 6টায় হাতিরঝিলের 7.5 কিলোমিটার ম্যারাথনে অংশ নেন দেশের বিভিন্ন ইউথ সংগঠনের তরুণরা। যদিও কিশোর তরুণদের সঙ্গে অনেক বয়স্কদেরও দেখা যায় তোরে অংশ নিতে। সঙ্গে ছিল 200 স্বেচ্ছাসেবী। তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। জানান, এই তরুণরা বছরব্যাপী যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করে। এছাড়াও বাল্যবিবাহ ও যৌন হয়রানি রোধের পাশাপাশি কুসংস্কার থেকে বাঁচাতে সচেতনতা সৃষ্টি করে থাকে। তারা যেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষের কল্যাণে এগিয়ে আসে, সেই প্রত্যাশাও আয়োজকদের। এই দৌড় প্রতিযোগিতা শুধু শারীরিক সক্রিয়তার বার্তাই দেয় না, বরং টেকসই উন্নয়নে যুবকদের অংশগ্রহণের গুরুত্বকে তুলে ধরে। আর স্টেপ দীর্ঘদিন ধরে যুব কিশোরী স্বাস্থ্য শিক্ষা অধিকার নিয়ে কাজ করে আসছে। এই ইভেন্ট তারই একটি ধারাবাহিকতা। আমরা জানি যে আমাদের অ্যাডোলেসেন্ট এবং ইয়ুথরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। ওরা যেন নিজেদেরকে এম্পাওয়ার করতে পারে, সুন্দরভাবে নিজেদের জীবনকে চালিকা শক্তি যেন আরও সুন্দর হয়, তারই উদ্দেশ্যে আমাদের এই ইয়ুথ রানের উদ্যোগ। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিলেটে জুলাই চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সকালে কালারফুল সিলেটের উদ্যোগে এতে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতায় শহীদ আবু সাহিদ, মুগ্ধ, সাংবাদিক ATM তুরাব সহ জুলাই আন্দোলনের বিভিন্ন দৃশ্যপট ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা। এতে 3 ক্যাটাগরিতে মোট 9 জনকে পুরস্কার দেওয়া হবে। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিজয়ী শিক্ষার্থীদের একাডেমি অফ আর্টস ইউনিভার্স থেকে আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়েছে। পথচলার 12 বছর উদযাপন করেছে দেশের প্রিমিয়াম রিটেইল চেইন ইউনিমার্ট। এই উপলক্ষে ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় বার্নার্ডো সেলিব্রেশন নাইট। অনুষ্ঠানে ইউনিমার্টের গুণগত মান, উদ্ভাবন এবং
গ্রাহক সেবার প্রতি অঙ্গীকারের এক যুগেরও বেশি সময়ের চিত্র তুলে ধরা হয়। 2013 সালে ইউনাইটেড গ্রুপের দূরদর্শী নেতৃত্বে যাত্রা শুরু করে ইউনিমার্ট, যা গ্রোসারি ও লাইফস্টাইল শপিংয়ে দিয়েছে নতুন অভিজ্ঞতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা, ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা KM শামীম, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মঈনুদ্দিন হাসান রশিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার উত্তরাঞ্চলে গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। নেতানিয়াহু সরকারের 2 কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বর্তমানে অনুমোদিত প্রস্তাবটি পাঠানো হবে পূর্ণ মন্ত্রিসভায়, যা পাশ হতে পারে আগামী রোববার। প্রস্তাবের 7 অক্টোবরের আগে গাজা সিটির সব বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের কথা উল্লেখ করা হয়েছে। এ সময় সম্পূর্ণ গাজা উপত্যকা দখল সহ 5টি নীতি গ্রহণ করে নিরাপত্তা মন্ত্রিসভা। মন্ত্রিসভা বৈঠকের কিছুক্ষণ আগে নেতানিয়াহু জানায়, গাজা উপত্যকার সম্পূর্ণ দখল নেয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। যদিও গোটা উপত্যকার শাসনভার নিতে চায় না ইসরায়েল, বরং গাজার শাসনভার তুলে দেওয়া হবে আরবদের হাতে। প্রধানমন্ত্রীর পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। এদিকে অনাহার ও অপুষ্টিতে গাজায় মৃত্যুর সংখ্যা পৌঁছেছে 197 জনে। নজিরবিহীন বন্যায় প্লাবিত জাপানের দক্ষিণাঞ্চল। দেশটির কিরিশিমা শহরে একদিনে রেকর্ড করা হয়েছে 500 মিলিমিটার বৃষ্টির। ভেঙে পড়েছে অসংখ্য রাস্তাঘাট। প্লাবিত বেশ কয়েকটি এলাকা। কাগোশিমা প্রিফেকচারে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। চীনেও ভয়াবহ রূপ ধারণ করে বন্যা। হেনান প্রদেশের বেশ কয়েকটি শহর এখনও কয়েক ফুট পানির নিচে। রাজধানী জেংজাও সহ অধিকাংশ স্থানে একদিনে রেকর্ড করা হয়েছে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি। বন্যা সতর্কতা লেভেল 3-তে উন্নীত হয়েছে স্থানীয় সরকার। এদিকে ভারতের উত্তরখণ্ডে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। পরি আবহাওয়ায় 2 দিন আটকে থাকার পর রাজ্যটির গঙ্গোত্রী অঞ্চল থেকে 400 তীর্থযাত্রীকে উদ্ধার করেছে ভারতের সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত 50% শুল্ক আরোপ করায় ভারতীয় পণ্য নেওয়া বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক রিটেল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ও ওয়ালমার্ট। এর সঙ্গে যুক্ত মার্কিন ক্রেতারা ইমেইলের মাধ্যমে পোশাক ও টেক্সটাইল পণ্যের চালান আপাতত বন্ধ রাখতে বলেছে বলে জানিয়েছেন ভারতীয় রপ্তানিকারকরাই। এদিকে ইন্ডিয়া টিভি খবর বলছে, ট্রাম্পের আরোপ করা দ্বিগুণ শুল্কের জেরে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানি খরচ 30 থেকে 35% পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে ক্রয়াদেশ 40 থেকে 50% কমে গেলে 400 থেকে 500 কোটি মার্কিন ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে। ভারতের পোশাক ও টেক্সটাইল শিল্পে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় বাজার। 2024-25 অর্থ বছরে এই খাতে মোট 36.61 বিলিয়ন ডলারের রপ্তানির 28% গেছে যুক্তরাষ্ট্রে। মূলত হুমকির পরও রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করায় 25%-এর সঙ্গে বুধবার আরও 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। পাকিস্তান ক্রিকেট থেকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ হয়েছে তরুণ ক্রিকেটার হায়দার আলী। সম্প্রতি পাকিস্তান শাইন্সের হয়ে যুক্তরাজ্য সফরে গিয়ে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে এই ব্যাটারের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। যদিও অভিযোগের বিষয়টি উল্লেখ করেনি পাকিস্তানের সংবাদ মাধ্যম, তবে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজের তথ্য মতে নিপীড়নের অভিযোগের কারণে হায়দারকে আটক না করলেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে ম্যানচেস্টার পুলিশ। আর তদন্ত চলাকালীন হায়দারকে ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পিসিবি। তবে বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে 24 বছর বয়সী হায়দারকে আইনি সহায়তা দিতে প্রস্তুত তারা। গেল সোমবার শেষ সময়ে এই দলের সফরে 3টি 50 ওভার ম্যাচ এবং দুইটি 3 দিনের ম্যাচেও খেলেছেন হায়দার। বিপিএলে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের হয়ে ম্যাচ খেলেছেন হায়দার আলী। অক্টোবরে চীন সফর বাতিল করেছে আর্জেন্টিনা ফুটবল দল। তবে নিজেদের জন্য এরই মধ্যে নতুন প্রতিপক্ষ বেছে নিয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য মতে যুক্তরাষ্ট্রে মেক্সিকোর মুখোমুখি হবেন লিওনেল মেসিরা। 2022 বিশ্বকাপের পর এবারই প্রথম দলটির বিপক্ষে মাঠে নামবে আলভেসেলিস তারা। তবে ম্যাচের সময় এবং ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এই সফরেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আরও একটি প্রীতি ম্যাচ
খেলার চেষ্টা চলছে বলেও জানানো হয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে। মেক্সিকো ম্যাচের আগে সেপ্টেম্বরে বাছাই পর্বে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের মুখোমুখি হবে আগে বিশ্বকাপের টিকিট কাটা আর্জেন্টিনা ফুটবল দল। এরপরে ইকুয়েডর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবে লিওনেল স্কালোনির দল। শেষ করছি এখন সার্দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।